আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। এই প্রথম আমি কোথা দিয়ে শুরু করব সেটা নিয়ে বেশ চিন্তিত এই কারণে যে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো মানে বোঝার বাইরে। আমি যেখান থেকে শুরু একটা করছি, গতকাল রাতে সেভেন সিস্টার থেকে আমাদের যে রানওয়ে তৈরি করা হয়েছিল সেখানে 3টে C-17 গ্লোব মাস্টার ছিল, যেগুলো বিভিন্ন ট্যাঙ্ক, গাড়ি, সৈন্য এবং অন্যান্য জিনিস নিয়ে যাতায়াত করে। সেই 3টেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাল গভীর রাতে গোপনে হিন্ডন এয়ারবেসে ফিরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ জায়গাটা পুরো খালি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত তৎপরতায় কাল রাতে ওখানে যে বিল্ডিং গুলো ছিল সেখানে 2টো বিল্ডিংকে একেবারে খালি করে দেওয়া হয়েছে, বিলকুল খালি। এবং একই সঙ্গে আপনার কিছু হুমায়ুন রেজিমেন্ট, কিছু ভৈরব রেজিমেন্ট ওখানে পাঠানো হয়েছে। কত সংখ্যা, কি সংখ্যা, আমার কাছে সে ফিগার কিছু নেই। মানে পুরোটাই আমি আর্ধেক জানি, সেটা কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি। এখন হঠাৎ করে এই পরিবর্তনটা খুব দৃষ্টিকটু লাগছে। কি এমন হলো যে C-17 3টে বিমানকে ওখান থেকে ফিরিয়ে আনা হলো, গ্লোব মাস্টারকে হিন্ডন এয়ারবেসে ঢুকিয়ে দেওয়া হলো। এবং আগে ওখানে গোর্খা ছিল, সেখানে কুমায়ুনকে পাঠানো হলো এবং ভৈরবকে পাঠানো হলো, মারাত্মক সমস্ত কমান্ডো গোষ্ঠী। এখন চূড়া গোপ্তা কিছু কথা শোনা যাচ্ছে। সন্দেহটা এই কারণে উঠছে যে কোনো কেউ জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছেন না, কেউ না বলছেন না, কিন্তু আবার কেউ হ্যাঁও বলছেন না। মহা মুশকিল। যদি অস্বীকার করে তাহলে বলবো অস্বীকার করেছে, কিন্তু অস্বীকার তো করছে না, চুপ করে রয়েছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। সে আপনার বিদেশ মন্ত্রক হোক, আপনার স্বরাষ্ট্র মন্ত্রক হোক, আপনার প্রতিরক্ষা মন্ত্রক হোক, বা MI মিলিটারি ইন্টেলিজেন্স যাকে বলে সেখানে হোক, আমি কালকে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় আত্মা পাত্তা লাগিয়েছি। আমি এখন ভিডিওটা করতে বসেছি, এখন বাজে 4টে। এই 3:30 পর্যন্ত আমি চেষ্টা করেও কিছু জোগাড় করতে পারিনি। তবে ধুয়ে ধুয়ে 4 মেলানোর আমি একটা চেষ্টা করছি। আমি ভুল হতে পারি, আমি ঠিক হতে পারি। যদি ভুল প্রমাণিত হয় তাহলে পরে হবে, যদি ঠিক প্রমাণিত হয় তাহলে পরে তাও একটা হবে, কিছু ঠিক প্রমাণিত হলে বড় কিছু একটা হবে। গতকালকে যে আমি ভিডিওটা করেছিলাম, আমি দুয়ে দুয়ে 4 কেন মেলাচ্ছি, কালকে যে ভিডিওটা করেছিলাম খলিলুরের US সফর নিয়ে, সেখানে খলিলুরের সঙ্গে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে আপনার 5 নম্বর পয়েন্টে ছিল বাংলাদেশ এক অনিরাপদ শহর এবং দেশে পরিণত হয়েছে, সেখানে অবাধ, শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ নির্বাচনের মানদণ্ডে উপনীত হতে পারছে না। 6 নম্বরে ছিল মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসছে, যা কোনো মতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে মেনে নেবে না।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে না। কঠিনতম সময় আসছে। এটা কোনো মানে কি কথা আমি এখন বুঝতে পারছি না, এখানে কি লিখেছিলাম, জড়িয়ে গেছে আর কি, জটিলটা জড়িয়ে গিয়েছে। তো এটা কোনো কথার কথা নয়। আর 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই না যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত এবং ইউনাইটেড স্টেটস এর পক্ষে, মানে ইন্দো প্যাসিফিকের পক্ষে আমাদের ক্ষতিকর। এই যে দর্শকের ভূমিকায় ভারত এবং ইউএস থাকবে না, এবং এটা এটা কঠিনতম সময় আসছে। এই কঠিনতম সময় বলতে কি, সেটা আমি কথার কথায় বলেছিলাম যে তাহলে কি ইউনূসকে আমেরিকায় তুলে নেবে। এখন এই যে কথাটা বলা হয়েছিল, তারপরে পরেই কোনো বার্তা এসছে কিনা ওখান থেকে আমি জানি না, কাল রাত থেকে সমস্ত খালি করা এবং সৈন্য মোতায়েন করা শুরু হয়ে গেছে। এই যে হঠাৎ করে এই চাঞ্চল্য, এটাই কিন্তু বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, 2-4টে সংবাদ মাধ্যমে এটা নিয়ে খবরও হয়েছে যে হঠাৎ এই তৎপরতা কেন, এটা নিয়ে খবর করা হয়েছে। তো এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। এই যে হিন্ডান এয়ারবেসে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এয়ারপোর্টকে খালি করে দেওয়া, দুটো বিল্ডিংকে খালি করে দেওয়া, হঠাৎ করে এইভাবে খালি করবে কেন? তাছাড়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে ঢাকা শহরের অলি গলির বিভিন্ন ম্যাপ সহ সমস্ত কিন্তু ডাউনলোড করা হয়েছে। পুরো ঢাকা শহরকে ঘিরে যত অলিগলি আছে সেই ম্যাপটা ডাউনলোড করা হয়েছে। ডাউনলোড করে এখন সেখানে মানে লাইন আপ করা হচ্ছে যে কিভাবে কিভাবে কিছু এই ধরনের কিছু কিছু একটা হবে, যা আমার কাছে খবর নেই। যেটা নেই সেটা আমি আগেই বলে দিই, এটা আমার কাছে খবর নেই, কিন্তু কোনো একটা খিচুড়ি পাকাচ্ছে। হয়তো 2-1 দিনের মধ্যে আমরা হয়তো বুঝতে পারবো যে ঘটনা কোন দিকে যাচ্ছে। তবে এই যে এয়ারপোর্ট খালি করে দেওয়া, 7 সিস্টারের এয়ারপোর্টকে, এয়ারবেসটাকে খালি করে দেওয়া, এটা কিন্তু খুব ইঙ্গিতবহ। তাহলে কি ওখানে আবার ইউএস গ্লোব মাস্টার নামবে বা C-130 নামবে, বিভিন্ন যন্ত্রাদি দিয়ে, বিভিন্ন সৈন্য নিয়ে ওখানে আসবে? না হলে পরে 3-3টে গ্লোব মাস্টারকে সরিয়ে দেওয়া হলো কেন? আসলে জায়গা খালি হচ্ছে, ওখানে জায়গা কম, জায়গা খালি করা হচ্ছে। জায়গা খালি করে ওইখানে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। সম্ভবত আমার যা মনে হচ্ছে যে এটা হয়তো কোনো অপারেশনের জন্য তৈরি হচ্ছে। সেটা ভারতই করুক, ইউএস করুক, যেই করুক, হয়তো, আমি এটা বলছি হয়তো, এটা আমার মনে হচ্ছে। এখন কতটা সত্য প্রমাণ হবে, কতটা মিথ্যে প্রমাণ হবে, সেটা তো সময় বলে দেবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে। আর দেখুন, ইউএস যদি করে এটা, যেই করুক না কেন, মালিকের দেশ তো করবে, তাহলে ক্রেডিটটা কে নেবে? ক্রেডিটটা নেবে কিন্তু মালিক। মালিক বলবে আমি ওখানে শান্ত করেছি, ভেনেজুয়েলা শান্ত করেছি, আমি এবার বাংলাদেশকে শান্ত করে দিলাম। যেই করুন না কেন, উনি সবসময় ক্রেডিট নেওয়ার জন্য বসে আছেন। তো মালিক ক্রেডিটটা দেখবেন মালিক দিয়ে নেবে, যেই করুন না কেন। করছে তো তার দেশ, তিনি দেশের প্রেসিডেন্ট, তিনি যদি বলেন তাহলে পরে কারোর কিছু বলার নেই, ক্রেডিটটা তিনি খাবেন। হয়তো এরকম একটা কিছু আমার মনের মধ্যে ঘুরছে, যেটা সেটা হলেও হতে পারে।
এখন আমি বলতে পারবো না যে এটা কতটা ঠিক কতটা ভুল। আমি বারবার বলছি, কতটা ঠিক কতটা ভুল তা আমি কিন্তু জানি না। এখন আশা করব যে কিছু একটা ঘটবে। এই কারণে আশা করব যে এতগুলো কাণ্ড সেভেন সিস্টারকে ঘিরে কখনো হতে পারে না। এই সৈন্য প্রেরণ, কমান্ডো প্রেরণ, গ্লোব মাস্টারকে ফিরিয়ে আনা, দুটো বিল্ডিংকে পুরো ফাঁকা করে দেওয়া এবং সেটা রাতারাতি করা, এত তাড়াতাড়ি এত জলদি কিসের? তার মানে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে। সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর তো বোধহয় একটা মাস বাকি আছে। এই এক মাস নির্বাচন বাকি রয়েছে, যখন নির্বাচন অবধি আমি বলেছি যেতে দেবে না। হয় ভারত যেতে দেবে না, নয় আমেরিকা যেতে দেবে না। নির্বাচন অবধি যাবে না। আর কারণ নির্বাচনে গেলে যদি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তিনি হবেন হাফ প্যান্ট প্রধানমন্ত্রী। এটা আমি বরাবরই বলি, হাফ প্যান্ট প্রধানমন্ত্রী হবেন, ফুল প্যান্ট তার জুটবে না। বাকি ফুল প্যান্টটা হয়ে যাবে জামাত। সেই জামাত ফুল প্যান্ট পরে ফুটবলটা খেলবে, আর শরীরের ওপরে দেখা যাবে তারেক রহমানের। সেটা ইউএস খুব সম্ভবত হতে দেবে না এবং ভারতও হতে দেবে না। আমার মনে হচ্ছে এই দুয়ে দুয়ে চার আমি মেলাবার চেষ্টা করেছি। এখন সেটা দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তবে ইউএস এর পক্ষ থেকে কোনো ফোন এসছে কি আসেনি তা আমি জানি না। এখনো পর্যন্ত এই বিষয়ে আমায় কেউ কনফার্ম করেনি। আমি শুধু ডট টু ডট মেলাচ্ছি। এই ডট টু ডট মিলিয়ে আমি একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছি যে এটা হলে এটা হতে পারে। এবার বাকিটা ছেড়ে দিন ভবিষ্যতের উপরে। বেশি দিন আগের কথা নয়, চীনের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস খুব গর্ব করে বলেছিলেন, যাকে বলে একেবারে বুক চিতিয়ে, যে উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান। 3 দিকে ভারত দিয়ে ঘেরা, বাকি একদিকে কিছুটা তো মায়ানমার ঘিরে রেখেছে, আবার বাকি ছিল একটুখানি দক্ষিণের এক ফালি অংশ বে অফ বেঙ্গলের দিকে। তাকেই ওশান বানিয়ে সে কি বড়াই ইউনূস সাহেবের। চীনকে নেমন্তন্ন দিয়েছিলেন, তোমরা এসো সমুদ্রপথ দিয়ে, তারপর বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে দখল নাও ভারতের উত্তর পূর্বের 7 বন বা 7 রাজ্যকে। এই 7 রাজ্য এবং এই 7 রাজ্য যে ছোট্ট একটা করিডর দিয়ে ভারতের সাথে যুক্ত, ভারতের এই উত্তর পূর্বের 7 রাজ্য, সেই জায়গাটার নাম হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই চিকেন স্নেককে দখল করা এবং তার মধ্যে দিয়ে উত্তর পূর্বের 7 রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে মোহাম্মদ ইউনূস আর তার দলবলের কি হম্বিতম্বি, কত প্ল্যান, কি সুন্দর প্রতিবেশী সুলভ কথা। ভাবুন তো একবার, ভারত টিপে ধরলে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া গতি নেই যাদের, কোথাও যাওয়ার জায়গা নেই, তারা কিনা বলছে আমরা সমুদ্রের অভিভাবক। সম্বল বলতে চীনের কাছ থেকে কেনা 2টো পুরনো সাবমেরিন, তারই জোরে এত বড়াই। পাগলা কুকুরকে বিশ্বাস নেই কখন কাকে কামড়ে দেয়। ভারত মোহাম্মদ ইউনূসের ওইসব হুমকিকে পাগলা কুকুরের ঘেউ ঘেউ ভেবে চুপ করে বসে থাকতে পারত, কিন্তু তা পারেনি, তা করেনি। কারণ পাগলা কুকুর ছাড়া রয়েছে, আবার সেই ছেড়ে দিয়ে রেখে দিয়েছে আবার 2 বিদেশি শক্তিরা। সুতরাং কখন যে কি করে ফেলবে তার তো কোনো ঠিক নেই, কারণ চীন আর পাকিস্তান তো আছে বাংলাদেশের পেছনে। সুতরাং যে কোনো মুহূর্তে পাগলা কুকুর কামড়ে দিতে পারে। তাই স্থল সীমানার বাইরে জলসীমাতেও বাংলাদেশকে এবার ঘিরে ফেলার ব্যবস্থা করলো ভারত। শুধু যে বাংলাদেশকে নজরে রাখা তা নয়, পূর্ব ভারতে এই প্রথম নৌঘাঁটি তৈরির উদ্দেশ্য
চীন ও পাকিস্তানের জাহাজের দিকে নজর রাখা এবং তেমন পরিস্থিতি তৈরি হলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া। ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী তাই ওই বাংলাদেশকে ঘিরে ফেলার পুরোপুরি একটি নতুন ঘাঁটি তৈরি করছে, নৌঘাঁটি। নতুন এই নৌঘাঁটিটি তৈরি হয়ে গেছে, কারণ এটা যে হলদিয়া ডক কমপ্লেক্স রয়েছে তারই অংশে, তারই সাথে এইটা অ্যানেক্স করে, তারই সাথে এইটা যুক্ত করে এই নৌঘাঁটি তৈরি হচ্ছে। প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে, ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের ওই হলদিয়ায় তাই নতুন ঘাঁটি তৈরি করছে। এই কেন্দ্রটি একটু স্পেশালাইজড, কীরকম? ছোট যুদ্ধজাহাজ মোতায়েনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নৌ ডিট্যাচমেন্ট হিসেবে এটা কাজ করবে। ছোট, কারণ আপনারা জানেন যে ভারতের বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে সেখানে ভারতের বড় নৌঘাঁটি আছে, নৌঘাঁটি আছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে। তার সাথে সাথে বাংলাদেশকে কাছাকাছির মধ্যে, যাতে কলকাতা বন্দরে তো নাব্যতা নেই সেরকম, সেই জন্যে বাংলাদেশের এই অঞ্চলটাকে নজরে রাখার জন্যে এবং এখান থেকে চেপে ধরার জন্যে এই হলদিয়া এখানে একটি নতুন নৌঘাঁটি হচ্ছে। এই নৌঘাঁটিটা আগেই বলেছি যে হলদিয়া ডক কমপ্লেক্সকে ব্যবহার করবে, যা নৌবাহিনীকে ন্যূনতম অতিরিক্ত পরিকাঠামো সহ দ্রুত কেন্দ্রটি চালু করতে সাহায্য করবে। প্রাথমিক কাজের মধ্যে একটি ডেডিকেটেড জেটি এবং উপকূলের যে সহায়তা তার সুবিধা নির্মাণ করা হবে এবং সে কাজ শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে। আশা করা হচ্ছে হলদিয়া ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট FIC এবং 300 টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট, যেটা NWJ-FAC সেটা থাকবে। এই উচ্চ গতির প্ল্যাটফর্মগুলো 40 থেকে 45 নট পর্যন্ত গতিতে চলতে সক্ষম এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সামুদ্রিক অভিযানের জন্য বিশেষভাবে এটা ডিজাইন করা হয়েছে। এগুলো CRN-91 বন্দুক দিয়ে সজ্জিত কামান এবং থাকবে নাগাস্ত্র মিসাইল সিস্টেম, সেটা এর মধ্যে থাকবে। এই নাগাস্ত্র মিসাইল সিস্টেম দিয়ে নির্ভুল হামলা এবং নজরদারির ভূমিকা বাড়াবে। নৌঘাঁটিটা কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান আনাগোনা, মানে চীনের নেভির সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের ঘটনা, এগুলো বন্ধ করা। ভারত বাংলাদেশ উপকূল রেখার কাছাকাছি অগভীর জল এবং ঘন সামুদ্রিক যান চলাচল দ্রুত ও ক্ষিপ্র প্ল্যাটফর্মগুলোকে প্রতিরোধ এবং বাধা দেওয়ার জন্য বিশেষভাবে কার্যকর করে তুলবে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং পাকিস্তানের সাথে মিলে বেজিংয়ের যে গভীরতর প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পৃক্ততার মধ্যে হলদিয়া ঘাঁটিটি একটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। 100 জন অফিসার মোতায়েন করা নৌ অফিসার, মানে নেভি অফিসার এই ঘাঁটিতে মোতায়েন করা হবে। এই নতুন ঘাঁটিটি তুলনামূলকভাবে ছোট হবে,
যেখানে ওই যে বললাম 100 জন কর্মকর্তা ও নাবিক থাকবেন, যা থেকে বোঝা যায় এটি একটি পূর্ণাঙ্গ কমান্ড হবে না। এর অবস্থান কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে, বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশের সুযোগ দিয়ে একটি কৌশলগত সুবিধা প্রদান করবে এবং হুগলি নদী তার নাব্যতা বেশি না থাকার জন্য সব জায়গাতে সেখানটায় এড়িয়ে এটা গভীর সমুদ্র দিয়ে সরাসরি যেতে পারবে বাংলাদেশে। ভারত বর্তমানে পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রধান নৌ স্থাপনা পরিচালনা করে, যার মধ্যে বিশাখাপত্তনম ভাইজ্যাক, সেখানে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর রয়েছে। এছাড়া একটু আগেই বললাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোও সেখানটায় রয়েছে আন্দামান নিকোবরে। এই পদক্ষেপটি নৌবাহিনীর বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। 2024 সালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ভারতের যে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ, সেটা 120টি ইন্টারসেপ্টর ক্রাফট এবং 31টি NWJFACS সংগ্রহের এটা কালেকশন করার জোগাড় করার অনুমোদন দিয়েছে। এই জাহাজগুলোর ওজন সাধারণত প্রায় 100 টন। 10-12 জন কর্মী এর মধ্যে থাকতে পারে এতে, এবং উপকূলে টহল দেওয়ার জন্যে, অনুপ্রবেশ বিরোধী অভিযানের জন্যে, বন্দর প্রতিরক্ষার জন্যে এবং হঠাৎ সাডেন কোনো অভিযানের জন্যে এই জাহাজগুলো খুব উপযুক্ত। বিশেষজ্ঞরা বলেছেন ভারতের এই ধরনের নৌকৌশল সমুদ্রপথ সুরক্ষিত রাখবে, আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং এই অঞ্চলে প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা জোরদার করার জন্যে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের সমর বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন যে নদী ঘেরা বাংলাদেশ ভারতীয় সেনার কাছে নাকি একটা অত্যন্ত শক্ত চ্যালেঞ্জ। ভারত নাকি এই নদী ঘেরা বাংলাদেশে ভেতরে কখনো দখল নিতে পারবে না, অভিযান করলে হেরে যাবে। বড় মাপের শক্তিধর দেশ হলেও ভারতের পক্ষে নাকি বাংলাদেশ অভিযান আদৌ সহজ নয়। নদী যে একটা বড় বাধা অনস্বীকার্য, আর বাংলাদেশ নদী দিয়ে ঘেরা, তবু সেই বাধা সত্ত্বেও 71-এ পাকিস্তানি সেনা দুর্গ অক্ষত রাখতে পারেনি, হেরে গিয়েছিল, এটা মনে রাখতে হবে। আর এর পরেও আর একটা আছে, সেটা হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি এই বছরেই শেষ, সেই 2026-এ, এবং এখনো এই সরকার যা শুরু করেছে সেটা যদি করতে থাকে তাহলে এই পানি বন্টন চুক্তি এটার পুনর্নবীকরণ হবে না। তবু এবং জল না পেলে বাংলাদেশের নদীগুলোর কি হাল হবে? তিস্তা তো দেয়া কোনো চুক্তি হয়নি। গঙ্গার যে চুক্তি করেছিলেন শেখ হাসিনা তার প্রথমবারে, সেটাও কিন্তু আর জল না পেলে বাংলাদেশের নদী শুকিয়ে যাবে। তবু সাবধানের মার নেই। আর লক্ষ্য তো শুধু বাংলাদেশ নয়, সেই সঙ্গে চীন ও পাকিস্তানও আছে। আর তাই এই নৌঘাঁটি বিশেষভাবে তৈরির পরিকল্পনা। এই ঘাঁটিতে এমন সব যুদ্ধজাহাজ রাখা হবে যা অগভীর জলে বা নদী যেখানে নাব্যতা খুব বেশি নেই সেখানেও চলাচল করতে পারবে। কেন এই নৌঘাঁটিটি এত গুরুত্বপূর্ণ হলদিয়ার? উদ্দেশ্য বাংলাদেশকে লক করা, তালা মেরে দেয়া, বেরোবার পথ নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বিচ্ছিন্ন রয়েছে ভারত থেকে, ওই যে ছোট্ট করিডর, ভারত এখন পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে নৌপথ ও সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে বাংলাদেশকে কৌশলগতভাবে চারদিক থেকে ঘিরে রাখার বা লক করার নীতি গ্রহণ করেছে। এর সঙ্গে আছে আর একটা উদ্দেশ্য, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে উদ্বেগ। সেন্ট মার্টিন দ্বীপে আপনারা জানেন এবং সোনাদিয়া দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতির গুঞ্জন এবং সেখানে বিদেশি শক্তির প্রভাব রুখতে ভারত
আগে থেকেই এই প্রস্তুতি নিয়ে রাখছে, যাতে নদীপথে অভিযান ঠিকমতো করা যায়। এই ঘাঁটির জাহাজগুলো বাংলাদেশের নদীপথ ব্যবহার করে ভেতরে ঢুকে দ্রুত অভিযান চালাতে সক্ষম। 1971 সালের যুদ্ধের উদাহরণ টেনে বলা যায় যে নদীপথের নিয়ন্ত্রণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। অস্ত্রশস্ত্র এই জাহাজগুলিতে আগেই বলেছি নাগাস্ত্র থাকবে, ড্রোনের মতো প্রযুক্তি থাকবে যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। কৌশলগত দৃষ্টিভঙ্গি ভারত তাহলে কি করতে চাইছে? ভারত এখন মিষ্টি কথা বলার পাশাপাশি হাতে একটা বড় লাঠি সেটা প্রস্তুত রাখছে। যদি কখনো বাংলাদেশ ভারতের স্বার্থ বিরোধী, এখনই তো বাজে কথা তো অনেক কিছুই বলছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়, ধরা যাক যদি হঠাৎ কোনো সন্ত্রাসবাদী আক্রমণ বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতে করে, তাহলে ভারত যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে সেই লক্ষ্যে স্থল সীমান্তে নতুন আর্মি গ্যারিসন নতুন করে 3টে হয়ে গেছে ইতিমধ্যেই। আরও একটা মেঘালয়ে হচ্ছে, সেখানে মেঘালয় না, ওটা হচ্ছে মিজোরামে হচ্ছে আরও একটা, এবং জলপথে হলদিয়াতে এই নতুন নৌঘাঁটি তৈরি করা। এই সবই বাংলাদেশকে মাথায় রেখে, চীনকে মাথায় রেখে, পাকিস্তানের জাহাজ মাথায় রেখে, এবং অবশ্যই যাতে আমেরিকা এখানে এসে একবারে ফ্রি হ্যান্ড না পায় সেটাও মাথায় রেখে। আপাতত এখানেই থামছি।